সহজ লেখানো তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এখন তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 40 নম্বর প্রথম ইউনিট টেস্টে এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এই প্রশ্নোত্তর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো তোমরা সেখান থেকে নিতে পারো। 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দেখে কবি মুকুন্দরাম নিজের উপাধি হিসেবে ব্যবহার করতেন কবিগুরু, রায়গুণাকর, কবি কঙ্কন না কবি সুন্দর। তো কবি মুকুন্দরাম নিজের উপাধি হিসেবে ব্যবহার করতেন কবি কঙ্কন। ঠিক আছে। 2 নম্বর বন্ধুগণ হাসবেন না, বক্তা হলেন অতিথি ইলিয়াস, মোহাম্মদ শাহ, শামসে মাগি। তো বন্ধুগণ হাসবেন না এই কথাটা কে বলেছিলেন? উত্তর হচ্ছে ইলিয়াস। 3 নম্বর ধীবরের বাস ছিল সতীতীর্থে, দশাবতারে, বক্ষাবতারে না শক্রাবতারে। তো ধীবরের বাস ছিল কোথায়? উত্তর লিখবে শক্রাবতারে। 4 নম্বর মঙ্গোলীয় সৈন্যদের কামড়ে দেওয়ার ফলে নিউটনের খাবারে অরুচি হয়েছিল, জ্বর এসেছিল, মৃত্যু হয়েছিল, ঘুম পেয়েছিল। তো উত্তর লিখবে কি এখানে? খাবারে অরুচি হয়েছিল। ঠিক আছে, নিউটনের। 5 নম্বর নিচের যে বর্ণটি অনুনাসিক নয় সেটা হচ্ছে ইঙ, উঙ, এরপর তালবস্য ম। সঠিক উত্তর এখানে লিখবো অপশন গয়েরটা তালবস্য, এটা অনুনাসিক নয়। এরপর 6 নম্বর স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ সমীভবন, স্বরসঙ্গতি না নাসিক্য ভবন। তো স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। 7 নম্বর হচ্ছে মহেশ্বর শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে মহিযোগ ঈশ্বর, মহান যোগ ঈশ্বর, মহাযোগ ঈশ্বর, কোনোটি নয়। তো মহেশ্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মহাযোগ ঈশ্বর। 2 নম্বর থেকে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 2-1 প্রশ্ন হুড় হুড়, দূর দূর, শুনি, ঝনঝন এগুলি কী ধরনের শব্দের উদাহরণ? তো এগুলো হচ্ছে ধনাত্মক শব্দের উদাহরণ। 2 নম্বর ধীবর সম্পর্কে রাজার আদেশ কী ছিল? তো জেলেকে ছেড়ে দিয়ে তাকে আংটির সমপরিমাণ অর্থ পুরস্কার দিতে রাজা আদেশ দিয়েছিলেন। 2-3 নম্বর কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল? তো দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল। 2-4 নম্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল, মন দুলে উঠেছিল কেন? উত্তর লিখবে অঙ্কের মাস্টারমশাইয়ের আশ্চর্য গলার স্বর ও নাম ধরে ডাকার ফলে মন দুলে উঠেছিল। 2-5 নম্বর স্রোতের বিদ্রুপ করার কারণ কি? তো নোঙরে নৌকা বাঁধা, তাও কবি দাঁড় নিক্ষেপ করেন প্রতিবার, ফলে স্রোতকে ঠেলিয়ে নৌকো যেতে পারে না, তাই একথা বলা হয়েছে। 2-6 নম্বর ঘোষী ভবন কাকে বলে? উদাহরণ দাও। তো শব্দের মধ্যে কোনো অঘোষ ধ্বনি যদি কোনো ঘোষ ধ্বনির ফলে স্বঘোষ হয় তাকে ঘোষী ভবন বলে, যেমন চাকদাহ থেকে চাকদা। 2-7 নম্বর হচ্ছে একটি শব্দজাত বিদেশি অনুস্বর্গের ব্যবহার বাক্যে প্রয়োগ করে দেখাও। উত্তর লিখবে তোমার বদলে আমি সেখানে যাব। 2-8 নম্বর যোগ রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ সহ লেখো। যেসব শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থেই প্রসিদ্ধ তাকে যোগ রূঢ় শব্দ বলে, যেমন হচ্ছে পঙ্কজ। 3 নম্বর দেখে প্রশ্ন কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। দেখো 3-1 প্রশ্ন হুড় হুড়, দূর দূর, শুনি, ঝনঝন উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে ঝড় বৃষ্টির ভয়াবহতার যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। ঠিক আছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেখান থেকে তোমাদের এই প্রশ্নটিকে দেওয়া হয়েছে। তো মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক গ্রন্থের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাধ কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান। কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়, দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকেন। ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন মুষলধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলে ডুবে যায়, ঘোর অন্ধকারে দিন রাত্রির পার্থক্য মুছে যায়, জলমগ্ন রাস্তার সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় শেষ পর্যন্ত কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। এরপর দেখো 3-2 নম্বর নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, মন্তব্যটির তাৎপর্য লেখো। ওকে,
তো দেখো, কবি সুদূরের পিয়াসী, তার মধ্যে একটি চঞ্চল মন আছে, যেটি অজানা অচেনার উদ্দেশ্যে পাড়ি দিতে চায় দূর সমুদ্র পাড়ে। কিন্তু ব্যক্তি জীবনে তিনি নানা কর্মের বন্ধনে বাঁধা পড়ে আছেন। সংসারের বিভিন্ন দায়িত্ব কর্তব্যে তার দৈনন্দিন জীবন বাঁধা। কবির রোমান্টিক মন সমস্ত বন্ধন থেকে মুক্তি চায়, ছুটে যেতে চায় স্বপ্ন কল্পনার মায়াবী জগতে, কিন্তু মন চাইলেও বাস্তবকে উপেক্ষা করে সেখানে যাওয়া সম্ভব নয়। ওকে, নগর থেকে তোমাদের এই যে প্রশ্ন সেটা কিন্তু দেওয়া হয়েছে নগর কবিতা থেকে। 4 নম্বর থেকে কম বেশি 60 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর এখানেও। কারণ 1 নম্বর দেখে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কার উন্নতির কথা বলা হয়েছে, কিভাবে তার অবস্থার উন্নতি হলো। ঠিক আছে, ইলিয়াস গল্প থেকে তোমাদের প্রশ্নটিকে দেওয়া হয়েছে। দেখো, আলোচ্য উদ্ধৃতিতে ইলিয়াসের অবস্থার কথা বলা হয়েছে, কীভাবে তার অবস্থার উন্নতি হলো সেটা লিখতে হবে। তো ইলিয়াসের বিবাহের 1 বছর পর যখন তার বাবা মারা যান, তখন ইলিয়াস না ধনী না গরিব। এরপর গৃহপালিত পশুর সুপরিকল্পিত ব্যবহারের ফলে তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে শুরু করে। ইলিয়াস এবং তার স্ত্রী ভোরবেলা সবার আগে ঘুম থেকে উঠতেন এবং সবার সাথে ঘুমোতে যেতেন। সারাদিন তাদের কাজকর্মের মধ্যে দিয়ে অতিবাহিত হতো। এইভাবে ধারাবাহিক কঠিন পরিশ্রমের ফলে ইলিয়াসের অবস্থার উন্নতি হতে শুরু করে। তাহলে 2 নম্বর হচ্ছে, এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। বক্তা কেন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন? দেখো, উত্তর লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প থেকে নেওয়া উক্তিটি সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের। ঠিক আছে, তো মাস্টারমশাইয়ের ক্লাসের কোনো ছাত্র অঙ্ক না পারলে তার পিঠে নেমে আসতো তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড়। সেই চড় খেয়ে কোনো ছাত্র কাঁদলেই তাকে তিনি পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিতেন। ঠিক আছে, তার মধ্যে অঙ্ক না জানা, অঙ্ক না পারা এবং কাঁদা দুটোই পুরুষ মানুষের পক্ষে চরম লজ্জার বিষয়। এটা হচ্ছে দাম গল্প থেকে তোমাদের দেওয়া হয়েছে প্রশ্নটা। এরপর দেখো 5 নম্বর দেখে, কম বেশি 125 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। তার 5-এর 1 নম্বর দেখে, সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। আংটি নাটকটি বাংলায় কে তর্জমা করেন? ওকে, আংটি দেখে মহারাজের কোন প্রিয়জনের কথা মনে পড়েছেন? আংটি পেয়ে রাজা কিরূপ আচরণ করেছিলেন? তো ধীবর বৃত্তান্ত সেখান থেকে কিন্তু এই প্রশ্নটিকে দেওয়া হয়েছে। দেখো, ধীবর বৃত্তান্ত নাটকটি বাংলায় তর্জমা করেন সত্যনারায়ণ চক্রবর্তী। ওকে, তো আংটি দেখে মহারাজের কোন প্রিয়জনের কথা মনে পড়েছে? উত্তর লিখবে আংটি দেখে মহারাজের স্ত্রী শকুন্তলার কথা মনে পড়েছে। ঠিক আছে, আংটি পেয়ে রাজা কিরূপ আচরণ করেছিল? উত্তর লিখবে ধীবরের কাছ থেকে নিয়ে আংটিটি রাজচালক রাজাকে দেখান। এর ফলে রাজার সকল পূর্বস্মৃতি মনে পড়ে যায়, যার ফলে তিনি কিছু সময়ের জন্য বিহ্বল হয়ে পড়েছিলেন। নেক্সট 5-এর 2 নম্বর, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। এই প্রসঙ্গ উল্লেখ করে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে লেখন? তো রাজচালক ধীবরের জীবিকা নিয়ে ব্যঙ্গ করেছিলেন। সেই বক্তব্যের বিরোধিতা করে ধীবর বলেছিলেন, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। দেবজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। ধীবর তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে তার জীবিকা নিম্নমানের হলেও তা দেখে ব্যক্তি যাচাই করা উচিত নয়, কারণ দেবজ্ঞ ব্রাহ্মণ তার স্বভাবে দয়ালু হলেও যজ্ঞের সময় তিনি নির্দয়ভাবে পশুবধ করেন। পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর দেখে, কম বেশি 150 শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। এখানে 6-এর 1 নম্বর দেখে, বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। আমরা উত্তর লিখছি, বোমযাত্রীর ডায়েরি নামক কল্প বিজ্ঞানমূলক গল্পে আমরা মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা পাই। মঙ্গল গ্রহের গাছপালা, মাটি, পাথর সবই যেন নরম রবারের মতন। নরম পাথরের ঢিবির রং হলুদ। এছাড়া ওখানকার সমস্ত নদীর রং লাল। সেখানকার জল স্বচ্ছ পেয়ারা জেলির মতন, স্বাদ অমৃতের মতন। জল বয়ে যাওয়ার কুলকুল শব্দ শোনা যায়। একটা স্থির শান্ত থমথমে ভাব রয়েছে চারপাশে। আবহাওয়া গরমের দিকে হলেও মাঝে মাঝে একটা ক্ষণস্থায়ী হাড় কাঁপানো ঠান্ডা বয়ে যায়। নতুন জগতের বিচিত্র গন্ধ পেয়েছিলেন শঙ্কু, যা গাছপালা, জল, মাটির নয়, একান্ত মঙ্গল গ্রহেরই গন্ধ। ওকে, তার আবহাওয়ার সঙ্গে মিলে রয়েছে। আর এই মঙ্গল গ্রহেই রয়েছে মানুষ, মাছ ও জন্তুর সংমিশ্রণে গঠিত একদল অদ্ভুত প্রাণী। হাত 3 লম্বা, মাছের মতো ডানা, বুক জোড়া দন্তহীন হাঁ, মাঝখানে প্রকাণ্ড সবুজ চোখ এবং এদের সর্বাঙ্গ মাছের আঁশে ঢাকা।
এদের আক্রমণের মুখে পড়ে প্রফেসর শঙ্কু এবং তার সঙ্গী সাথীরা অত্যন্ত সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছিলেন। 2 নম্বর, কাল টাফায় পৌঁছেছি। টাফায় পৌঁছে প্রফেসর শঙ্কুর কিরূপ অভিজ্ঞতা হয়েছিল তা বর্ণনা করা। তো সত্যজিৎ রায় রচিত কল্পবিজ্ঞানের গল্প বোমযাত্রীর ডায়েরিতে আমরা টাফা গ্রহের বিবরণ পাই। এক অবিশ্বাস্য জগতের মধ্যে অবস্থিত টাফা, সেখানে আকাশময় কেবল সোনার বুদবুদ ফুটছে আর ফাটছে বলে মনে হয়। মন হরণকারী আলোর আতশবাজির উৎসব যেখানে অনবরত চলে। যে জগতে ভয়ঙ্কর পাথরের অগ্নিপিণ্ডও বিচরণ করে, সেই জগতের এক মনোমুগ্ধকর ঝলমলে সাদা গ্রহ হলো টাফা। বিধুশেখরের বিবরণ থেকে জানা যায়, টাফাতে সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর চেয়ে কয়েক কোটি বছরের পুরনো তাদের সভ্যতা। তাদের গ্রহের প্রত্যেকে বৈজ্ঞানিক ও বুদ্ধিমান। তাই টাফাবাসীদের প্রয়োজনে তারা অন্যান্য সব গ্রহ থেকে কম বুদ্ধির লোক বেছে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। কিন্তু টাফায় পৌঁছে প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে বিষয়টা ঠিক তার উল্টো, অর্থাৎ টাফাবাসীরা মানুষের অবস্থার থেকে অনেকটাই পিছিয়ে আছে। টাফাবৃন্দরা আসলে অতিকায় পিঁপড়ে জাতীয়, বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু। তাদের ঘরবাড়ি নেই, এমনকি সেখানে গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভিতর ঢুকে যায় আর সেখানে বসবাস করে। তবে টাফাবৃন্দরা প্রফেসর ও তার সঙ্গীদের থাকার জন্য যথাযথ আয়োজন করে। তাই টাফাতে প্রহ্লাদ, নিউটন আর প্রফেসরের যত্নের কোনো অভাব হয় না। টাফাবাসীরা বাংলা ভাষাও জানে দেখে প্রফেসর বিস্মিত হন। নেক্সট হচ্ছে দেখো 7 নম্বর থেকে কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে প্রশ্নের মান 5 নম্বর। 1 নম্বর থেকে কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী কে? কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে কেন জৈমিনীকে স্মরণ করেছেন? ঠিক আছে, দেখো এখানে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, সেই গল্প তোমাদের যে কবিতা সেখান থেকে এই প্রশ্নটিকে দেওয়া হয়েছে। তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লেখিত জৈমিনী হলেন এক বাকসিদ্ধ ঋষি। এনার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়, এই বিশ্বাসে বজ্রপাতের সময় মানুষ এর নাম কীর্তন করেন। কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে ওঠে। আকাশ ভাঙা মেঘ থেকে বৃষ্টি নামে মুষলধারায়। মেঘের গভীর গর্জন, ঘন ঘন বজ্রপাত, ঝড়ের প্রবল তাণ্ডবে ভীত কলিঙ্গবাসী এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। এরপর দেখো 7 নম্বর, মনে হলো স্নেহ মমতা ক্ষমতার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। কোন প্রসঙ্গে কার মনে এই ভাবনা জাগে, তার এরূপ উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। তো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার তার স্কুলের বিভীষিকা স্বরূপ অঙ্কের মাস্টারমশাইয়ের সমালোচনা করে পত্রিকায় বাল্য স্মৃতি লিখেছিলেন, অর্থাৎ নিজের যে ছোটবেলার যে স্মৃতি সেটা তিনি লিখেছিলেন। এর বহু বছর পর হঠাৎ মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হতে তিনি জানতে পারেন যে এই সরল মনের মানুষটি এত বছর ধরে সেই লেখাটিকে পড়ে সযত্নে সঙ্গে রেখেছেন। ছাত্রের সমালোচনাকে তিনি উদার মনে গ্রহণ করে তাকে ছাত্র তথা সন্তানের অধিকার বলে স্বীকৃতিও দিয়েছেন। তখনই লজ্জাবশত সুকুমারের এই কথা মনে হয়েছে। নেক্সট 8 নম্বর থেকে ভাব সম্প্রসারণ করতে হবে। ঠিক আছে, 150টি শব্দের মধ্যে প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। এখানে দেখো প্রথম দেওয়া আছে ক্ষুধার রাজ্যের পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটাকে আমরা কীভাবে লিখবো দেখো, ক্ষুধার তীব্রতার কাছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য ম্লান। মানুষের মৌলিক চাহিদার প্রধান উপকরণ হচ্ছে খাদ্য। জীবন বাঁচাতে তাই খাদ্য গ্রহণ অপরিহার্য। এই বেঁচে থাকা এবং টিকে থাকার জন্য প্রথমেই দরকার হয় ক্ষুধায় অন্ন। তবে একথাও ঠিক যে মানুষের বেঁচে থাকা কেবল ক্ষুধার নিবৃত্তির জন্য নয়। মানুষ কবিতা পছন্দ করে, সঙ্গীতের প্রতি তার অনুরাগ জন্মগত। সে ফুল ভালোবাসে প্রকৃতিকে, ভালোবাসে জ্যোৎস্নার রাত্রি এবং আকাশের চাঁদকে। কিন্তু মানুষের কাছে এই সব কিছুই অপ্রয়োজনীয় হয়ে যায় যখন তার ক্ষুধার অন্ন জোটে না। বাস্তবে রুটি তার কাছে চাঁদের থেকে অধিকতর সুন্দর। এক টুকরো ঝলসানো রুটি পেলেই কৃতার্থ বোধ করে। কবিতার বিলাসিতা এবং পূর্ণিমা চাঁদের শোভা সে বুঝতে চায় না, পারেও না।
কবির দেখা পূর্ণিমার চাঁদ, তাই তার কাছে ঝলসানো একখণ্ড রুটির প্রতীক। এর সঙ্গে তোমাদের আরেকটি ভাব সম্প্রসারণ দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে। এখানে অথবা দিয়ে বলা হচ্ছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এটা কীভাবে ভাব সম্প্রসারণ তোমরা লিখবে দেখো। মানুষের জীবন অতৃপ্তির বেদনা দিয়ে গড়া। মানুষ কখনো তার বর্তমান অবস্থায় তৃপ্ত থাকে না। মানুষ যা পায় তা নিয়ে তৃপ্ত থাকা মানুষের স্বভাব নয়, বরং তার আয়ত্তের বাইরেও আরও যা কিছু আছে তার লাভের আকাঙ্ক্ষায় জীবনকে দুর্বিষহ করে তোলে। সে আরও বেশি পাওয়ার জন্য লালায়িত হয় বা লালায়িত থাকে। ঠিক আছে, নদীর ক্ষেত্রে এই ব্যাপারটি বেশ স্পষ্ট। নদীর এক পার অন্য পাড়ের দিকে তাকিয়ে ভাবে সকল সমৃদ্ধি কেবল ওই পাড়েতেই। এরূপ ধারণার বশবর্তী হয়ে তারা তাদের বর্তমান সুখকে ম্লান করে দেয়, কিন্তু প্রকৃতপক্ষে কোনো পাড়েই সুখ নেই। প্রত্যেকেরই নিজের ব্যাপারে অতৃপ্তি এবং অপরের প্রতি উচ্চ পর্যায়ের ধারণা থাকে, ফলে তাদের অতৃপ্ত বেদনা তাদেরকে প্রকৃত সুখ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ওকে, তো এইভাবে আমরা লিখলাম এই যে ভাব সম্প্রসারণ, এটিকে যে কোনো একটা তোমাদের করতে হবে, দুটি দেওয়া আছে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা এর পিডিএফ ফাইল পেতে চাও, তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের যে লিঙ্ক তাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং তার উত্তরের পিডিএফ ফাইল নিতে পারো। ঠিক আছে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। ঠিক আছে, আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।